খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শালবনী জমি কেলেঙ্কারি, সরকারি জমি আর সেই জমিতেই জালিয়াতি টাকার খনি। এই জমি কেলেঙ্কারিতেই জালে প্রাক্তন টিএমসি বিধায়ক সুজয় হাজরার সঙ্গে স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। সুজয় সুমিতের কারসাজির বিরুদ্ধে বিস্ফোরক, একের পর এক অভিযোগ, আর সেই অভিযোগগুলো বিস্ফোরক অভিযোগকারী নথি দেখিয়ে জমি দুর্নীতির কারবারের পর্দাফাঁস। কিভাবে এই জালিয়াতি হয়েছে শুনলে আপনারাও চমকে যাবেন। জানার চেষ্টা করব, শোভন রয়েছে প্রতিনিধি। শোভন, জানতে চাইবো এই সুজয় সুমিত শুধু কি এই দুজনেই দুর্নীতি নাকি আরো কেউ জড়িত? এই দুর্নীতির জালে আর কারা কারা জড়িত, কিভাবে দুর্নীতি চালিয়েছে এবং এই দুর্নীতির পর্দাফাঁস হলো কিভাবে? একেবারে দেখো, এই দুর্নীতির পর্দাফাঁস বলতে যে এলাকার মানুষেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযোগ করে এসেছে যে সরকারি জমি অর্থাৎ শালবনী ব্লক জুড়ে যে একরের পর একর যে সরকারি জমি, সেই সব সরকারি জমি কিন্তু বিভিন্ন অসৎ উপায়ে নাম জালিয়াতি করে কোথাও যে মৃত ব্যক্তিকে দাঁড় করিয়ে তার নামে জমি কেনার নাম করে এই ধরনের বিভিন্ন জালিয়াতি করে একরের পর একর জমি কিন্তু বেহাত হয়েছে। অর্থাৎ সেই সব জমির মালিক হয়েছেন একাংশ প্রমোটার, একাংশ জমি মাফিয়া থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এবং এই ঘটনার বর্তমানে যে তদন্ত, সেই তদন্ত ভার কিন্তু সিআইডির হাতে যায় এবং সেই ঘটনার তদন্ত করতে গিয়ে কিন্তু একের পর এক নাম উঠে আসে। যেমন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তৃণমূলের, তিনি জড়িয়ে পড়েন এই শালবনী জমি কেলেঙ্কারিতে এবং তিনি গ্রেপ্তারও হন। পাশাপাশি নাম আছে। আচ্ছা, সঙ্গে থাকো শোভন। অভিযোগকারীর কি অভিযোগ একবার শোনাই দর্শকদের। এটা তো আগেও মানে আপনার এই 20 থেকে 21 সালে ওখানে আমরা কমপ্লেন করেছি, তার আগেও করেছিলাম এবং আমাকে ডাকা হয়েছিল সিআইডি শালবনীর বুকে এরকম সরকারি জমি বেহাত হয়েছে অনেক। যে কোম্পানি তাদের কর্তৃপক্ষকে আবেদন যে আপনারা কিভাবে পেট্রোল পাম্প করলেন, তার বিভিন্ন রকম কাগজ লাগে, তার বিভিন্ন রকম কাগজ তথ্য লাগে, এমনি হয়ে জানি তো এর মধ্যে সবাই জড়িত আছে। এর তদন্ত করলে বোঝা যাবে কারা কিভাবে করেছে এবং এই চক্র চলছে, আগেও চলেছে, এখনো চলছে। এই চক্র বন্ধ হওয়ার জন্য আবেদন করেছি। সরকারি জমি তো দখল হয়েছে, সরকারি জমি দখল করে হোটেল, পেট্রোল পাম্প তৈরির অভিযোগ, মারাত্মক অভিযোগ। এই দুর্নীতিতে জড়িত ত্রিমূর্তি এবং এই সুজয় সুমিত দিনের পর দিন সরকারি জমি দখল করে সেখানে দুর্নীতির জাল বিছিয়েছে। শোভন রয়েছে আমার সঙ্গে। শোভন, শুধু সরকারি জমি দখলই নয়, সেখানে হোটেল, পেট্রোল পাম্প তৈরিও করা হয়েছে। একেবারেই প্রিয়াঙ্কা, একদম যে তথ্য উঠে আসছে যে অভিযোগকারী একদম প্রকাশ্যেই কিন্তু এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে যে 80 ডেসিমেল জায়গার উপর গত 2014 সালে সেই জায়গাটি সরকারি জায়গা থেকে সেটি মালতী দেবী নামে একজন মহিলার নামে কনভার্ট করা হয় সেই জায়গা, এবং সেই জায়গার মালিক হয়ে যান মালতী দেবী। পরবর্তীকালে সেই জায়গার উপরেই কিন্তু গড়ে ওঠে পেট্রোল পাম্প এবং একটি হোটেল। এবং সেই যে মালতী দেবী, তার স্বামী হচ্ছেন সরফুদ্দিন, অর্থাৎ যে সুজয় হাজরা ঘনিষ্ঠ সরফুদ্দিন খান, সেই সরফুদ্দিন খানও কিন্তু এই অভিযোগকারী সরফুদ্দিন খানের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তিনিও কিন্তু সিআইডির নজরে রয়েছেন। এবং এই যে ঘটনা প্রকাশ্যে আসতেই কিন্তু আবারও কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। এবং 2023 সালে যে জায়গাটি মালতী দেবীর নামে ছিল 2014 সাল থেকে, সেই জায়গাটি কিন্তু 2023 সালে পুনরায় রিস্টোর করা হয়। অর্থাৎ ভূমি দপ্তরের তরফ থেকে কিন্তু সেই জায়গাটি 1 নম্বর খতিয়ান হিসেবে সরকারি জায়গা হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করা হয়। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সেই জমিতে কিন্তু এখনো পর্যন্ত সেই পেট্রোল পাম্প এবং হোটেল রমরমিয়ে চলছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু ফিজিক্যালি সেইগুলোকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি, শুধুমাত্র কাগজে কলমে করা হয়েছে। তাই এলাকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু চান যে প্রশাসন এটাতে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করুক এবং যেভাবে যে জমি জালিয়াতি করে, যে জমি সরকারি জমি যেভাবে জালিয়াতি করা হয়েছে, বিভিন্ন ব্যক্তির নামে করা হয়েছে, সেই জমি পুনরুদ্ধার করুক এবং এখানে যে পেট্রোল পাম্প বা হোটেল যেগুলো গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। হ্যাঁ, পাম্পটা কতদিন ধরে চলছে? 2014 সাল থেকে চলছে বললাম। মালিকের নাম কি? মানে মালিকের নাম ম্যাডাম মালতী বিবি। ওনার হাজবেন্ডের নাম সরফুদ্দিন খান। আচ্ছা, একটা অভিযোগ আসছে যে পাম্প নিয়ে, যে না কোনো অভিযোগ নেই।
কারো কোনো অভিযোগ নেই। না না, আমাদের কাছে একটা অভিযোগ না, আছে না, যে অভিযোগ পাম্পটা যে জায়গার উপরে রয়েছে সেটি সরকারি জায়গা। না না, সেটা আমি কি করে বলবো, সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, আপনাদের সঙ্গে মালিক যোগাযোগ রেখেছে এখন? না না, কোথায় মালিক, কোথায়? মালিক কি করে, আমি কি করে বলবো? কার হোটেল এটা? হোটেলটা হচ্ছে সর্বদিন মালতীবী মালিক সর্বদিন হাসবেন্ড। উনি চালান হোটেলটা। একটা অভিযোগ উঠে আসছে যে এই যে হোটেল বা এই যে পেট্রোল পাম্প যে জায়গা রয়েছে সেই জায়গাটি সরকারি জায়গা, কি জানেন? না সেটা আমি জানি। কতদিন ধরে চলছে হোটেলটা? হোটেলটা চলছে 2003 সাল থেকে, ধরুন 3-4 সাল থেকে হোটেলটা। এখন উনি কোথায়, মালিক কোথায় এখন? মালিকের খবর আমি বলতে পারবো না। মালিক তো শরীর খারাপের জন্য আসেনি, ডাক্তার ঘর গেছেন। কতদিন আসেনি মালিক? 1.5 মাসের মতো আসে। আগে আসতো? হ্যাঁ আগে আসতো। এখন তাহলে কে দেখাশোনা করে? এখন আমরাই আছি, আমরা দেখাশোনা করি। না মানে মালিকের পক্ষ থেকে কে দেখাশোনা করে? মালিকের পক্ষ থেকে ওনার ছেলে মাঝে সাঝে আসে। ওনার ছেলেকে সব দায়িত্ব ছিলেন না আগে। সরকারি জায়গা তো সব তো টাকার বিনিময়ে চলতে কাজ না, আর এইসব ব্যক্তিরাই তো এখানে টাকা খাইয়ে এইসব পেপার তৈরি করছে। সিপিএম ঠিক যাওয়ার শেষ মুহূর্ত আর টিএমসি আসার প্রথম মুহূর্তে, সেই মুহূর্তে করা হয়। টিএমসি তো পুরো ফুল মদতে ছিল এইসব ব্যক্তিদের। এরা এখানে আসতেই এইসব জায়গার পেপার দখলদারি শুরু হয়েছে। এই সুজয় হাজারের এখানে জায়গাও নাকি ছিল, ওই সামনের পাঁচিটা তেল পাম্পের পাশের পাঁচিরে। সিবিআই তদন্ত হলে আমরা আমাদের জায়গা ফেরত পেতে পারি। জমি কেলেঙ্কারি মামলায় শালবনী, তাতে সিআইডি তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে। সিআইডি খুব তৎপরতার সঙ্গে তদন্ত করছেন। যে তৃণমূল নেতা এই জমি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত আছেন তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায়, প্রত্যেকে যাতে সিআইডি তদন্তের আওতায় আসে, তার জন্য আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানাবো। অ্যারেস্ট হয়েছে একজন, আরও অনেকেই আছেন, এবং যিনি ভাইপোর আত্মসহায়ক তার বাড়িতেও অনেকবার পুলিশ গেছে তদন্ত সার্চ। একাধিক জালিয়াতি কাণ্ডের সঙ্গে জড়িত সুমিত রায়ের জালিয়াতি তদন্তে সুমিত রায়কে এবার নির্দেশ সহযোগিতা করার। নির্দেশ সুপ্রিম কোর্টের। আর কি নির্দেশ এই মামলার পরিপ্রেক্ষিতে বিস্তারিত জানবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রেয়ী, জালিয়াতি তদন্তে সুমিত রায়কে আর কি কি নির্দেশ দেশের শীর্ষ আদালতে? দেখো, আজকে সুমিত রায়ের জালিয়াতি মামলায় তার রক্ষা কবচের আবেদনের শুনানি ছিল সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চে, এবং সেখানে সুমিত রায়কে তদন্ত প্রক্রিয়ার সহযোগিতা করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ, এবং একই সঙ্গে তাকে গ্রেপ্তার করা যাবে না সেটাও আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এদিন সুমিত রায়ের তরফ থেকে আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ তিনি আবেদন করেন এবং তিনি জানান যে সুমিত রায় তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত এবং তাকেই যেন এই রক্ষা কবচ দেওয়া হয়। যদিও রাজ্যের তরফ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি রক্ষা কবচ দেওয়ার বিরোধিতা করেন এবং তিনি জানান যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। কিন্তু সর্বোচ্চ আদালত স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে সুমিত রায় তদন্তে সহযোগিতা করবেন এবং তার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা যাবে না। প্রিয়াঙ্কা, ওকে। মালদা দিকে নজর রাখি, কারণ মালদায় ফের টাকার পাহাড়। এবার গাজলে মাদক সহ পাকড়াও 2 এবং মালদায় ফের টাকার পাহাড়। কোথা থেকে আটক করা হয়েছে এবং কোথা থেকে এই মাদক সহ পাকড়াও, পুরো বিস্তারিত জানার চেষ্টা করব। তবে তার আগে জানাবো মালদার গাজলের ঘটনা। ফের মালদায় টাকার পাহাড়। সেবক রয়েছে, সেবক কোথা থেকে, প্রথমে জানতে চাইবো কোথা থেকে গ্রেফতার করা হলো এই দুজনকে, কি কি উদ্ধার হলো সেখান থেকে, এবং কত পরিমাণ টাকা এখনো পর্যন্ত উদ্ধার, টাকার পরিমাণ কি বাড়তে পারে? দেখো, গোপন সূত্রে পুলিশ খবর পেয়েছিল, আর সেই মতোই মালদহে 34 নম্বর জাতীয় সড়কে গাজলের রাঙাভিটা এলাকা, এখানে পুলিশ তল্লাশি শুরু করে। সেই মতো 2টি মোটর বাইক থামিয়ে তল্লাশির সময় একটি মোটর বাইকে একজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সেখানে সে পড়ে যায়, সামান্য জখমও হয়। এরপরে এই 2 মোটর বাইক আরোহী তাদেরকে পুলিশ ধরে ফেলে এবং তাদের যখন তল্লাশি চালানো হয় তাদের কাছ থেকে পাওয়া যায় প্রচুর নগদ টাকা এবং প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার। এরপর যখন টাকার মেশিন আনিয়ে পুলিশ গণনা শুরু করে, প্রায় ঘন্টা দেড়েক
এই গণনা পর্ব চলে রাঙাভিটা এলাকাতেই, এবং যারা ধৃত তাদেরকে সামনে বসিয়ে রেখেই পুলিশ এই গণনার কাজ করে। সব মিলিয়ে 40,59,700 টাকা ওটা কিন্তু উদ্ধার হয়েছে। এবং এই এখনো পর্যন্ত কিন্তু সেবক এই মালদা জেলাতে আমরা দেখেছি এর আগেও কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। আজকের এই ঘটনার পেছনে কি কোনো আন্তঃরাজ্য বড় মাদক র্যাকেট রয়েছে? কি বলছেন তদন্তকারীরা? দেখো, পুলিশ যেটা বলছে, এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা কালিয়াচকের বাসিন্দা। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে মালদার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল ব্রাউন সুগার। সিদ্ধার্থ মন্ডল এবং কিশোর মন্ডল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ মনে করছে এরা মাদক যে র্যাকেট তার ক্যারিয়ার, এক জায়গা থেকে অন্য জায়গায় মাল দেওয়া নেওয়ার কাজ এবং টাকা কালেকশন, এই কাজগুলো এরা করে। এদেরকে আজই মালদা আদালতে তোলা হবে, জিজ্ঞাসাবাদের জন্য আরো হেফাজতে পুলিশ নেবে, নিয়ে আরো তথ্য জানার চেষ্টা হবে। তবে মালদা সীমান্তবর্তী এলাকা, এখানে আমরা কিন্তু এর আগে যেমন জালনোট দেখতাম, গত কয়েক বছরে এখানে কিন্তু মাদকের রমরমা চলেছে। কয়েকদিন আগে তুমি জানো যে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় কাপ সিরাপ পাচারের একটি ডেরায় হানা দেয় পুলিশ। সেখানে 2,40,00,000 টাকারও বেশি কিন্তু উদ্ধার হয়। সেই সময় 3 জন গ্রেপ্তার করা হয়, 3 জনকে। এবার ব্রাউন সুগার উদ্ধার হলো, একই সঙ্গে 40 লক্ষ টাকা পাওয়া গেল। এবং দুটি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মালদার যে অবস্থানগত যে জায়গা, সেখানে একদিকে বিহার ঝাড়খণ্ডের মতো প্রতিবেশী রাজ্য, অন্যদিকে মালদা মুর্শিদাবাদ, তোমার দক্ষিণ দিনাজপুর, এইসব বিস্তীর্ণ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এর আগেও আমরা দেখেছি এই সীমান্তকে কাজে লাগিয়ে মূলত এখানে কালিয়াচক, সুজাপুর, এই সমস্ত জায়গা থেকে এর আগেও উদ্ধার করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। এবং ভৌগোলিক অবস্থান যেমনটা বলছিল আমাদের প্রতিনিধি সেবক, নিঃসন্দেহে তদন্তকারীরা সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন। বেশ, ধন্যবাদ সেবক। এবং ইতিমধ্যে আপনাদের জানাবো যে এখনো পর্যন্ত ধৃতদের থেকে বাজেয়াপ্ত রাশি রাশি নোট, 41 লক্ষ টাকা। জাতীয় সড়কের পাশেই চলছে সেই টাকা গোনা, মেশিন আনিয়ে চলছে টাকা গোনার কাজ। দার্জিলিং এর দিকে নজর রাখি, কারণ দার্জিলিং এ ফের গ্রেফতার বাংলাদেশি। অনুপ্রবেশের পর দার্জিলিং থেকে ফের গ্রেফতার অনুপ্রবেশকারী বাংলাদেশি। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, প্রথমে জানতে চাইবো যে দার্জিলিং এর ঠিক কোন এলাকা থেকে এই বাংলাদেশিকে পাকড়াও করা হলো? পুলিশের সন্দেহ কিভাবে হলো? দার্জিলিং এর সদর থানা এলাকা থেকে কিন্তু এই অনুপ্রবেশকারীকে মূলত গ্রেফতার করে দার্জিলিং সদর থানার পুলিশ। মূলত এলাকায় ঘোরাঘুরি করা অবস্থায় সদর থানার পুলিশের নজর পড়ে এই বাংলাদেশির ওপর। পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ, এবং সেই জিজ্ঞাসাবাদের পর গোটা বিষয়টি খোলসা আসে যে এই বাংলাদেশি তিনি কিন্তু অবৈধভাবে সীমান্ত পারাপার করেন এবং সেখান থেকে রায়গঞ্জে দীর্ঘদিন কাজ করার পর আসামে যান। আসাম থেকে তিনি কিন্তু দার্জিলিং এ ঘোরাঘুরি করছিলেন এবং দার্জিলিং জেলাতে পাকাপাকি ভাবে বসবাস করার জন্যই তিনি কিন্তু বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন, যার জন্য কিন্তু সদর থানার পুলিশ প্রথম অবস্থা তাকে দেখে সন্দেহ হয়। পরবর্তীকালে তাকে কিন্তু এই হোল্ডিং সেন্টারে আনা হয়েছে। গতকাল গভীর রাতে এই হোল্ডিং সেন্টারে আনা হয়েছে এবং পুলিশ সূত্রে খবর এই হোল্ডিং সেন্টারে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে কিন্তু ডিপোর্ট করা হবে। তুমি জানো যে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদেশ ডিপোর্ট ইতিমধ্যে চালু হয়েছে এবং সেই মতোই কিন্তু এই দার্জিলিং এর বিধাননগর সেন্টারে সেই হোল্ডিং সেন্টার করা হয়েছে এবং যেখানে কিন্তু এই প্রথম বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিশ্বজিৎ, সে 15 দিন আগে ঢুকে এখানে জমি কিনে পাকাপাকি থাকার পরিকল্পনাও করেছিল। তার সাথে স্থানীয় কোনো এজেন্টের যোগাযোগ ছিল কি, বা কোনো দালালের যোগাযোগ? কিভাবে ভারতে প্রবেশ, এই বিষয়ে তদন্তকারীরা কোন কোন বিষয় খতিয়ে দেখছেন, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, ঠাকুরগাঁও জেলার এই বাসিন্দা অর্থাৎ সত্যজিৎ রায় তিনি কিন্তু দালাল মারফত হয়ে 20,000 টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করেন। দক্ষিণ দিনাজপুর জেলার বিন্দল সীমান্ত দিয়ে তিনি কিন্তু ভারতে প্রবেশ করেন এবং স্থানীয়দের সহযোগিতা না থাকলে তিনি কিন্তু কখনোই ভারতে প্রবেশ করতে পারতেন না, কারণ সেই সীমান্তে কাঁটাতার রয়েছে। অর্থাৎ কাঁটাতার সেই সমস্ত দালাল এবং এজেন্টদের খোঁজে পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে বিশ্বজিৎ এখনো পর্যন্ত? দেখো, বিভিন্ন নাম উঠে এসছে এবং জিজ্ঞাসাবাদের পর কিন্তু আরো নাম পাবে বলে পুলিশ সূত্রে ধারণা। তার জন্যই কিন্তু এই ডিপোর হোল্ডিং সেন্টারটাকে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর যেই সমস্ত এই অনুপ্রবেশকারীদের সহায়তা করেছিল তাদের কিন্তু পাকড়াও করবে দার্জিলিং জেলা পুলিশ, আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ওকে, বেশ। সোনা পাচার করা হচ্ছিল, কোটি কোটি টাকার সোনা হিরে পাচারের চেষ্টা। কলকাতা এয়ারপোর্ট সেখানকার ঘটনা, সেখান থেকে গ্রেফতারও করা হয়েছে
কত সোনা পাচার করা হচ্ছিল, কাকে গ্রেফতার করা হলো জানবো। অনুপ রয়েছে টেলিফোন লাইনে। অনুপ, কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের করার সময় কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হলো রাজস্থানের এক বাসিন্দা, ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং বিধাননগর যে এনএসসিবিআই থানার পুলিশ, সেই পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তখন গতকাল সন্ধ্যাবেলা কলকাতা বিমানবন্দর থেকে সোনা, হীরা এবং চূর্ণি, পান্না সহ বেশ কয়েকজন ধাতব বস্তু নিয়ে কিন্তু যখন কলকাতা এয়ারপোর্ট থেকে পাচার করা হচ্ছিল, তার আগের মুহূর্তে লক্ষ্য করা যায় এনএসসিবিআই থানার পুলিশ এক যুবককে সন্দেহভাজন হিসেবে প্রথমে আটক করে। প্রথমে স্কুটি নিয়ে যখন যাচ্ছিল সেই সময় আটক করা হয়। পরবর্তী ক্ষেত্রে নাম জানা যায় রাজস্থানের বাসিন্দা অবতার শর্মা, এবং রাজস্থানের বাসিন্দা এবং কেন এখানে এসেছিল এই একাধিক প্রশ্ন যখন করা হয় উত্তর দিতে পারে। শেষমেশ দেখা যায় স্কুটির মধ্যে থেকে এই বিপুল পরিমাণ কিন্তু সোনা, চূর্ণি, হীরা সহ প্রত্যেকটি বিষয় কিন্তু উদ্ধার করে 400 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এবং বলা হচ্ছে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে হিরে এবং সোনা সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকা মূল্যের কিন্তু অলংকার এইভাবে পাচার করা হচ্ছিল। এবং বড় বাজারে কোনো এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল, কিভাবে কার কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল এই গোটা বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রাজস্থানের যে বাসিন্দা ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে ব্যারাকপুর আদালতে অভিযুক্তকে পেশ করা হচ্ছে। বেশ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে লালবাজারে ইডি ও রাজ্য পুলিশের নজিরবিহীন বৈঠক, আর সেই বৈঠকে ইডি দুর্নীতির তছরূপে তথ্য দিল পুলিশকে। অনুপ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, লালবাজারে ইডি এবং পুলিশের এই নজিরবিহীন বৈঠকের মূল নির্যাস কি সিদ্ধান্ত হলো? গত পরশুদিন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ ডিসিদের সঙ্গে কিন্তু মূলত লালবাজারে ইডির জয়েন্ট ডিরেক্টর সহ ইডির একাধিক আধিকারিক তাদের একটি বৈঠক হয়। যে বৈঠক এবার নজিরবিহীন বৈঠক এমনটা বলা চলে পালাবদলের বাংলায়। এর আগে কিন্তু এরকম ভাবে বৈঠকে বা লক্ষ্য করা যায়নি। ইডির পক্ষ থেকে কলকাতা পুলিশকে 7টি আর্থিক দুর্নীতি এবং আর্থিক দুর্নীতি মামলা তছরূপ কেসের একাধিক তথ্য দিল ইডি। কলকাতা পুলিশকে এই তথ্য দেওয়া হচ্ছে, এই মামলাগুলোকে বলা হচ্ছে নতুন করে যাতে এফআইআর করা হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে নতুন করে 7টি মামলা কিন্তু এফআইআর করা হবে এমনটাই জানতে পারা যাচ্ছে। 2024 এবং 2026 সালের এই 7টি কেসে অধিকাংশ কেস এমনটাই বলা হচ্ছে। এবং গত পরশুদিন কলকাতার পুলিশ কমিশনার সহ ডিসি এবং কলকাতা যে লালবাজার, সেই লালবাজারে কিন্তু ইডি জয়েন্ট ডিরেক্টর সহ ইডি আধিকারিক সেই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং যেখানে বলা হচ্ছে মামলার বেশিরভাগই 2024 থেকে 2026 সালের মধ্যে। এগুলো কি মূলত কোনো বড় চিটফান্ড কিংবা রেশন নিয়োগের মতো দুর্নীতির সংক্রান্ত? দেখো 2024 থেকে 2026 সালে যে সমস্ত একাধিক দুর্নীতির তথ্য সামনে এসেছে, যে দুর্নীতিতে একাধিক রাজনৈতিক নেতাদের নাম থেকে শুরু করে প্রত্যেকের নাম কিন্তু জড়িয়েছিল এবং আর্থিক লেনদেন সমস্ত তথ্য সেখানে রয়েছে। এবং সেই তথ্যগুলি কিন্তু ইডির পক্ষ থেকে কলকাতা পুলিশকে দেওয়া হয়েছে। সেগুলো এফআইআর করলে পরবর্তী ক্ষেত্রে তদন্তে জোরানোর জন্য ইডির পক্ষ থেকে কিন্তু সেগুলো ইসিআইও করা হবে। এবং সেই কারণেই সমন্বয়ে বৈঠক হয়, যা নজিরবিহীন ঘটনা। এতদিন দেখা যেত কলকাতা পুলিশের কাছে কিন্তু ইডির পক্ষ থেকে একাধিক তথ্য চাওয়া হতো, কিন্তু পুলিশ সহযোগিতা করতো না। এবার দেখা গেল যে ডিরেক্টর কিন্তু খোদ কলকাতা পুলিশকে তথ্য দিচ্ছে। এবং যেখানে শিডিউল অফেন্সের বিষয়ে আলোচনা হয়েছে, ইডি আর কলকাতা পুলিশে আলাদা আলাদা কেস হলে তথ্য আদান প্রদান এবং স্বচ্ছতা সম্মতি রেখে কিভাবে কাজ করা যায় এই গোটা বিষয় নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠক এবং বৈঠকে মূল কি নির্যাস সেটা তুমি যেমনটা বললে, কিন্তু এরকম বৈঠক কি আমরা কখনো দেখেছি আগে? তুমি শুরুতেই বলছিলে এবং আমিও বলছিলাম যে নজিরবিহীন বৈঠক। এবং এরকম বৈঠক এর আগে আমরা দেখেছি পালাবদলের বাংলায়, তো এই বৈঠক পালাবদলের আগে আমরা দেখেছি ইডি সিবিআই তাদেরকে সহযোগিতা করা হতো না, অসহযোগিতার অভিযোগ করেছিল পুলিশের বিরুদ্ধে, রাজ্য পুলিশ কলকাতা পুলিশের বিরুদ্ধে। সেখানে কলকাতা পুলিশ এবং ইডির গুরুত্বপূর্ণ বৈঠক কোথায় না লালবাজারে। একেবারে নজিরবিহীন ঘটনা পশ্চিমবঙ্গে কিন্তু ইতিহাসে এমনটাই প্রথম। তার কারণ বলা হচ্ছে পালাবদলের পরবর্তী ক্ষেত্রে কিন্তু এরকমই একটা নজিরবিহীন ঘটনা এমনটা বলা চলে। এর আগে দেখা গেছিল ইডিকে সম্পূর্ণভাবে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের পক্ষ থেকে অসহযোগিতা করা হতো, তথ্য চা হলে তথ্য দেওয়া হতো না এমনটা বলা হয়। কিন্তু দেখা গেল এই পালাবদলের পরবর্তী ক্ষেত্রে যা এরকম পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন, যেখানে ইডির পক্ষ থেকে সমস্ত তথ্য কলকাতা পুলিশকে দেওয়া হচ্ছে এবং সেখানে কি কি তথ্য রয়েছে সেই তথ্য তুলে দেওয়া হলো। এবং এই মামলায় কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকেও এফআইআর করা হবে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং এই যে পালাবদলের বাংলায় যে নতুন করে রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থার যে এই মেলবন্ধন বা যে এরকম বৈঠক, এই কিন্তু নজিরবিহীন বৈঠক পশ্চিমবঙ্গে কিন্তু এর আগে কোনোদিন দেখা যায়নি। পালাবদলের পরেই বাংলায় তৈরি হয়ে গেছিল আগে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্য পুলিশ কেউ কারোর কাছে সহযোগিতা করতো না। বেশ অনু, একটা মন ভালো করার ছবি দেখাই আপনাদের। এবার সুন্দরবনে ফের বাঘের দেখা। দেখুন সুন্দরবনে বাঘের দেখা, এবং সেই বাঘ দেখতে কিন্তু পেলেন পর্যটকরা। জঙ্গল সাফারিতে গিয়ে এক ঝলক রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের দেখা পেয়ে
উচ্ছ্বসিত পর্যটকেরা। আমি আছি, আমি যাবো একটু বড় করো। এদিকে খড়িবাড়িতে সেখানে আবার খাঁচাবন্দি চিতাবাঘ রাতেই জঙ্গলে ছাড়লো বন দফতর। ফুলবাড়ির চা বাগান ফ্যাক্টরিতে চিতাবাঘ স্বাস্থ্য পরীক্ষার পর পানিঘাটার জঙ্গলে ছাড়া হয়। মাসখানেক আতঙ্কের পর স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা। 1 মাস ধরে আতঙ্ক, আর সেই আতঙ্কের অবসান। খাঁচাবন্দি চিতাবাঘ খড়িবাড়িতে। বন দপ্তরের তরফ থেকে রাতেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয় চিতাবাঘটি।